মানুষের দেশ হোক। ববি হাজ্জাজ একটি চমৎকার বই লিখেছেন। এটি আসলে ঠিক পুস্তক নয়, এটি একটি গবেষণা গ্রন্থ এবং এইখানে তার চিন্তা, শিক্ষা, নাগরিকদের ভবিষ্যৎ উন্নয়ন, নাগরিকদেরকে সক্ষম এবং আগামী দিনের নাগরিক হিসেবে গড়ে তোলার যে চেষ্টা, এই পুরো বিষয়টিতে প্রতিকূলতা, সমস্যা, প্রতিবন্ধকতা এবং সমাধানের বিষয়গুলি রয়েছে। ববির সঙ্গে আমার অনেক দিনের পরিচয়। তার সঙ্গে আমি অনেকগুলি কাজে অংশ নিয়েছি এবং অনেকদিন যাবৎ সে তরুণদের নিয়ে কাজ করতে পছন্দ করে। ট্রাফিক জ্যাম কি করে সমাধান করা যায়, রিক্সা শ্রমিকদের কি জীবন মানের উন্নয়ন করা যায় কিনা, তরুণরা কি করে তাদের ভবিষ্যতের ক্যারিয়ার তৈরি করতে পারেন, অথবা তারা তাদের আর্থিক উন্নতি, আর্থিক যে সক্ষমতা সেটি কিভাবে বৃদ্ধি করতে পারেন, এরকম নানান বিষয় নিয়ে সে কাজ করেছে, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং আরো অনেক কিছু। আমি খুবই আনন্দিত যে ববি চমৎকার পুস্তকটি লিখেছে এবং সেখানে অনেক পরিশ্রম দিয়েছে। শিক্ষা, এই ফাঁকে একটা স্মৃতি বলি, সে একটা বই লিখেছিল, একটা বিদ্রুপ গ্রন্থ, এবং সেটা লেখার পরে সেটা রিভিউ করার জন্য মানুষ খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমি খুবই সাহসী হয়ে সেটা রিভিউ করেছিলাম এবং বেশ ভয়েই ছিলাম, কিন্তু দেখা গেল যে আন্দোলন হলো এবং একটা মুক্ত সমাজ তৈরি করার লক্ষ্যে তরুণরা প্রাণ দিল এবং সেই প্রাণক্ষয়ের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারলাম যে আমাদের তরুণরা শুধু যে ফেসবুক কিংবা টিকটক নিয়ে ব্যস্ত সেটি নয়, তারা আমাদের দেশ নিয়ে, রাষ্ট্র নিয়ে, সমাজ নিয়ে চিন্তা করে। এইবার মূল প্রসঙ্গে আসি, শিক্ষা। শিক্ষা শব্দটা আমাদের ভাষায় খুব অদ্ভুতভাবে ব্যবহৃত হয়। যদিও শিক্ষা একটি গভীর এবং অত্যন্ত প্রয়োজনীয় বিষয়, কিন্তু আপনারা দেখবেন যে বাগধারায় বলে তাকে একটা উচিত শিক্ষা দিয়ে দাও, কিংবা বলে তাকে শিক্ষা দেওয়া হয়েছে, অথবা এখনো কি তার শিক্ষা হলো না। এই শিক্ষা হচ্ছে শাস্তি। আমরা কেন জানি শিক্ষাকে মনে করি একটা শাস্তি, একটা পানিশমেন্ট। আমরা বইগুলিকে মনে করি এমন একটি জায়গা যেটি আমাদের সময় নেবে এবং এটা পরীক্ষা দিয়ে পাশ করতে হবে, এবং এই পাশ করাটা অত্যন্ত জটিল এবং আমাদের সবাইকেই পাশ করতে হবে, এবং যদি আমরা কোনোভাবে পরীক্ষা না দিতে পারি তাহলে আমরা অটো পাস নামক একটা শব্দ উদ্ভাবন করি। শিক্ষাক্ষেত্রে সবচেয়ে ভয়ঙ্কর প্রতিকূলতা যে আপনি পরীক্ষা দেবেন না কিন্তু আপনি ডিগ্রি পাবেন। এবং আমাদের শিক্ষার অনেকগুলি জায়গা রয়েছে। আমাদের পুঁথিগত শিক্ষা এরকম যে সেই শিক্ষা আমাদেরকে প্রথম দিন থেকে বলে যে তোমাকে পড়তে হবে, একটা সার্টিফিকেট পেতে হবে এবং অনেক নম্বর পেতে হবে, এবং এতগুলি নম্বর সহ তুমি বিশ্ববিদ্যালয়ের দরজায় দাঁড়াবে এবং তারপর তুমি উপলব্ধি করবে যে তুমি ইংরেজি এবং অঙ্ক পারছো না এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছো। তাহলে 12 বছর আমরা কি শিখলাম? এই প্রশ্ন তরুণরা করে, এবং তরুণদের এই প্রশ্ন কিন্তু অন্যায় নয়, কারণ তারা তো নিজেরা নিজেদেরকে শিক্ষা দেয় নাই। আমাদের শিক্ষা ব্যবস্থা তাদেরকে শিক্ষিত করেছে, এবং সেই শিক্ষায় ইংরেজিকে বা অন্য ভাষাকে একটা ভাষা হিসেবে না শিখিয়ে সেখানে হয়েছে তুমি কত পরিমাণে নম্বর পেতে পারো, যে কারণে সারা বাংলাদেশের সমস্ত ছাত্র জার্নি বাই বোট লিখলে একটা নদীর মধ্যেই ভ্রমণ করে, কারণ ওইটাই বইয়ে ছিল এবং ওইটাই সে মুখস্থ করেছে। বাংলাদেশের কয়েক লক্ষ ছাত্রছাত্রী সবাই একই নদীতে রওনা দিয়েছিল কোনো একদিন, এবং তার ওই একই নদীতে একই অনুভূতি, একই ভাষা, কারণ এটাকেও লিখে দিয়েছে। আমরা ছোটবেলায় পড়তাম রচনা আমার কমন পড়েছে, এর মানে কি? আপনি নিজে রচনা করছেন না, আপনি একটা রচনা মুখস্থ করেছেন, অথচ এই রচনাটা আপনার নিজের করার কথা ছিল। এবং এই সৃজনশীলতাকে ধ্বংস করে দিয়ে মেধাকে বাধ্য করে যে তোমাকে মুখস্থ করে লিখতে হবে এবং অবশ্যই এক্সট্রা কাগজ নিতে হবে। ছোটবেলায় আমরা যখন বাংলা ইংরেজি পরীক্ষা দিতাম, তুমি এক্সট্রা কাগজ নাও নাই, তুমি তাহলে তো ভালো নম্বর পাবে না। সেখান থেকে আমাদেরকে একদিন বলা হলো যে নম্বরের কোনো দরকার নাই, তোমরা সবাই জিপিএ। তারপরে আবার বলা হলো সারা পৃথিবীতে জিপিএ তো 4 হয়, তোমরা 5। তারপরে বলা হলো সব জিপিএ আবার জিপিএ না, একটা সোনালী একটা রূপালী। এবং আমাদের ছেলে মেয়েরা পরীক্ষার চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে শুরু করে। এর চেয়ে ভয়ঙ্কর শিক্ষা ব্যবস্থা আর কিছু হতে পারে না, যে ছেলে মেয়েরা পড়তে গিয়ে মরে যায়। পরীক্ষা দিতে না পারলে তারা নিজেকে নিজে ধ্বংস করে ফেলে। একটা গোল্ডেন জিপিএ 5 না পেলে সে তার জীবনকে ব্যর্থ বলে মনে করে। এটা কি আসলে শিক্ষা? এবং আমাদের আরেকটা জায়গা রয়েছে সামাজিক শিক্ষা, আচরণের শিক্ষা। আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বহু জায়গা থেকে বহু মানুষ বের হয়ে আসেন, কিন্তু তারা তো সেই সামাজিক শিক্ষা পান না। এবং সমাজ আমাদেরকে কিভাবে শিক্ষা দেয়? আপনি যখন ঢাকা শহরে কিংবা কোনো শহরে বের হবেন, আপনি চারিদিকে তাকালে কি দেখতে পাচ্ছেন? যা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার শিক্ষা। আমি আজকে সকালেই বাড়ি থেকে বের হয়ে ভাবছিলাম যে আমাদের দেশে যদি কোনো বিদেশি আসেন, অনেকে আসেন, তারা ভাববেন যে
এই দেশে অবশ্যই গডজিলা কিংবা কিংকং এসেছে। কেননা বাসগুলি যে চলে আপনি দেখবেন এগুলিকে কেউ না কামড়ালে এই বাসের চেহারাটা এরকম হতে পারে না। আপনি দেখবেন বাসের ছাদে পর্যন্ত ট্যাপ খাওয়া, মানে কেউ চড়েছিল, কেউ এটার উপর অত্যাচার করেছিল। এটা একমাত্র গডজিলা এবং কিংকং এর পক্ষে সম্ভব। এবং একটা রংহীন বৈচিত্র্যহীন নগরী, যে নগরীতে বের হলে আপনার মন খারাপ হয়ে যাবে। আমাদের শিশুরা সকালবেলা স্কুলে যায়, যাওয়ার সময় তার মন খারাপ হয়, কারণ সে কিভাবে স্কুলে যাবে জানে না, কিভাবে সে রিক্সায় যাবে না বাসে যাবে জানে না, কোথায় তাকে কে ধাক্কা দিয়ে দেবে সে জানে না। এবং আমাদের বাবা মায়েরা বাধ্য হয়ে একটা যানবাহন আবিষ্কার করেছেন, একটা ছোট্ট বাক্স। প্রাইমারি স্কুলে যারা পড়েন, কিন্ডার গার্ডেনে পড়েন, তারা একটা বাক্সের মতো একটা রিক্সায় ওঠেন এবং সেইটাই করে স্কুলে যান। শিক্ষা কি শুধুমাত্র স্কুলে গিয়ে পাওয়ার বিষয়? যে ছেলেটার মেয়েটা স্কুলে যাচ্ছে, সে যদি ওইরকম একটা বাক্সের মধ্যে করে স্কুলে যায়, তার জীবন কি তার মনে হয় না যে সে একটা বাক্সবন্দী, একটা মুরগির খাঁচার মতো জায়গার মধ্যে সে যাচ্ছে? তার মনটা কি আসলে বড় হবে? বলে অনেক প্রশ্ন আছে এবং এইসব প্রশ্নের উত্তর দিতে হবে। এবং তার মধ্যে শিক্ষায় কি যুক্ত হলো? মানুষকে পণ্য বানানোর চেষ্টা শুরু। ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা জাহিদ বললেন। আমাদের বাংলাদেশের মানুষকে আমরা পণ্য ভাবতে শুরু করলাম। আমরা শিক্ষিত মানুষের জন্য কাজ জোগাড় না করে আমরা পরিশ্রমী মানুষের জন্য শ্রমিক হিসেবে তাদেরকে সবাইকে রপ্তানি করে দেবে এই চিন্তা করতে শুরু করলাম। মানুষ জন্মাবে অগণিত এবং আমরা তাদেরকে বিদেশে রপ্তানি করব, যারা ওখানে পরিশ্রম করবেন অত্যন্ত নিম্ন যে কাজগুলি রয়েছে সেগুলিতে, এবং তারা আমাদেরকে ডলার পাঠাবে। ওই ডলার আয়ের জন্য আমরা আমাদের জনগণকে তৈরি করলাম। আমাদের জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করতে না পারলে আপনি কত কোটি মানুষকে শিক্ষিত করবেন? কত স্কুল, কত কলেজ, কত বিশ্ববিদ্যালয়? এত মানুষ কোথায় ভর্তি হবে, কোথায় পড়াশোনা করবে? কালকে যদি 50 কোটি লোক হয়, আসলে কি এই বইটা কোনো কাজে লাগবে? লাগবে না। ফলে শিক্ষা শুধুমাত্র শিক্ষাতেই সীমাবদ্ধ থাকলে হবে না। রাষ্ট্রকে এমন ভাবে এই দেশটাকে নির্মাণ করার জন্য চেষ্টা করতে হবে যেখানে আমরা সবার জন্য শুধু সুযোগ সৃষ্টি করব না, আমরা সবার জন্য সেই সুযোগ অ্যাভেল করার মতো পরিবেশও সৃষ্টি করব। সুযোগ থাকলেই সবাই সুযোগ পায় না। এবং আমাদের এই সমাজে প্রতিবন্ধীরা আছেন, তারা কি স্কুলে গেলে একতলা থেকে দোতলায় কিভাবে উঠবেন সেই ব্যবস্থা তাদের স্কুলে আছে? চট্টগ্রামে দুটি মেয়ে পড়াশোনা করতো বহু বছর আগে, তারা আমাকে লিখেছিল যে তারা তাদের স্কুলের দোতলায় গিয়ে পরীক্ষা দিতে পারে না, সেই কারণে তারা পরীক্ষা দিতে পারছে না। তারা অত্যন্ত মনের কষ্টে আছে। আমি তাদের প্রিন্সিপালকে চিঠি লিখেছিলাম। প্রিন্সিপাল সাহেব সদয় হয়ে তাদের পরীক্ষার ব্যাপারটা নিচতলায় করে দিয়েছিলেন এবং তিনি অবাক হয়ে বলেছিলেন যে তারা তো অনেকদিন থেকে আমাদের স্কুলে পড়ে, কিন্তু এই কথাটা আমাদের শিক্ষকরা বলেন নাই। কেন বলেন নাই? কারণ শিক্ষকরা চাকরি হারানোর ভয় পান, শিক্ষকরা ট্রান্সফার পোস্টিংকে ভয় পান, শিক্ষকরা ভয় পান যে কোনো কিছু নতুন কিছু বললে তিনি স্কুলেই ছাত্রদের মতোই তিরস্কৃত হবেন। এবং তার সঙ্গে আছে আমাদের জীবনের শব্দ দূষণ, দৃশ্য দূষণ, মনোদূষণ, ফেসবুক দূষণ, ইউটিউব দূষণ, বট বাহিনী। বাচ্চারা কি পড়ছে, কি দেখছে, কি লিখছে আসলে তারা জানে না। এবং আমাদের এই সমাজে ক্ষমতাবানকে আপনি যদি ন্যায্য প্রশংসা করেন, লোকে বলবে আপনি তেল দিচ্ছেন। ক্ষমতাবানকে যদি আপনি অন্যায্য প্রশংসা করেন, তাহলে খুশি হবে, বাহ ওনার অনেক সাহস আছে। আমাদের যে প্রশংসাটাও জায়গা মতো করতে হবে এবং নিন্দাটাও করতে হবে, সমালোচনাটাও করতে হবে, এটা আমরা শিখি না। জাহিদ একটা চমৎকার কথা বলেছেন যে যখনই সময় হবে আমরা ববিকেও সমালোচনা করব, কেননা তিনি ওই পদে বসেছেন আলোচিত এবং সমালোচিত দুটো হওয়ার জন্য। এখানে সলিমুল্লাহ খান আছেন, আমি তাকে অত্যন্ত শ্রদ্ধা করি, উনি মাঝে মাঝেই তো সমালোচনা করেন, করবেন না কেন? ক্ষমতাবানকে সমালোচনা করার জন্য যে দৃঢ়তা, সাহস এবং যোগ্যতা প্রয়োজন, সেই যোগ্যতা, সেই সাহস এবং দৃঢ়তা দিয়ে কি আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করছি? এই প্রশ্নগুলি এই বইয়ের মধ্যে আছে এবং এই বইয়ের মধ্যে প্রশ্ন করা হয়েছে। পরীক্ষার খাতা যারা দেখেন তারা কি ঠিক মতো খাতা দেখেন? কিংবা আমরা কি আসলে আমাদের বাচ্চাদের মেধাকে মূল্যায়িত করতে পারি? আমাদের স্কুলগুলি কি শুধুই স্কুল? আমাদের মাদ্রাসাগুলিকে কি আমরা অবহেলা করি নাকি করি না? আমাদের এখানে যে ধরনের শিক্ষা ব্যবস্থা প্রচলিত রয়েছে, সেই শিক্ষা ব্যবস্থা কি আসলে আমাদের একটা সমৃদ্ধ দেশ গড়ে তুলতে সাহায্য করবে? এই যে এত চিন্তা, বইটা একটু কঠিন। এই বইটা সবার জন্য লেখা না, এই বইটা যারা চিন্তা করবেন তাদের জন্য লেখা। আমরা যারা মঞ্চে বসে আছি, আমি নিজেকেও মনে করি না যে আমি পুরো বইটা বোঝার মতো জ্ঞান দক্ষতা আমার আছে, কিন্তু এখানে এমন মানুষের আছেন মঞ্চে যারা এই বইটা বোঝেন এবং যারা এই বইটা বুঝতে পারবেন এবং তারা এই বইটা পড়ে হয়তো আরো নতুন কিছু এর সঙ্গে যুক্ত করতে পারবেন। আমি একটা লম্বা বক্তৃতা দিয়ে ফেললাম, তবে এই বইটা পড়ে আমার মনে হয়েছে যে আমাদের যে হিজ মাস্টার্স ভয়েস হওয়ার সংস্কৃতি, যেখানে আমরা সবাই আমাদের মাস্টারদের গানটাই গাই, আমরা তাকেই সন্তুষ্ট করার চেষ্টা করি, সেইখান থেকে আমাদের তরুণ সমাজকে বের করে নিয়ে এসে
এমন আত্মবিশ্বাসী, জ্ঞানী এবং দক্ষ প্রজন্ম তৈরি করার জন্য একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করার যে চেষ্টা, এবং এমন মানুষ তৈরি করা যার নিজের মতামত আছে, যে তার নিজের রচনাটা লিখতে পারে, যে লিখতে পারে, যে সে যা ভেবেছে, যা কল্পনা করেছে, সেরকম একটা দেশ সে তৈরি করতে চায়, যে স্বপ্ন দেখতে পারে যে ভবিষ্যতে সে বড় হয়ে একদিন এই দেশের প্রধানমন্ত্রী হতে পারবে। এরকম একটা দেশ তৈরি করার জন্য, এরকম একটা বিকাশমান সমাজ তৈরি করার জন্য, যেখানে প্রত্যেকে তার যোগ্যতা অনুযায়ী বিকশিত হতে পারে, সেই চেষ্টাটাই বইয়ের মধ্যে আছে। আমি ববিকে ধন্যবাদ জানাতে চাই। আমি হয়তো একটু লম্বা বক্তৃতা দিয়ে ফেললাম, কিন্তু এই বইটা নিয়ে আমাকে আর কেউ কখনো বক্তৃতা দিতে ডাকবে না, ববি ডেকেছে। ফলে এখানেই আমার যা বলার বলে যেতে হবে। কিন্তু এই বইটার মধ্যে যা আছে সেটা কাজে প্রমাণিত, সেটা আমরা আশা করি। এবং আমি খুবই আশা করি যে আমাদের ছেলেমেয়েরা তাদের রচনার জায়গাটিতে এমন একটা রচনা লিখবে, যে রচনাটা এর আগে কখনো লেখা হয় নাই। এসে লেখার সময় সে তার নিজের এসেটা লিখবে। সে যখন নৌকাতে বেড়াতে গিয়েছে, সে যে ভয় পেয়েছিল সেই কথাটা লিখতে পারবে। সে লিখতে পারবে আমার নদীটা ময়লা ছিল, আমি বুড়িগঙ্গায় গিয়েছি কিন্তু আমার বুড়িগঙ্গা ভালো লাগে নাই। আমরা বইয়ের খাতায় সেটা পরীক্ষার খাতায় সেটা লিখতে পারি না। আমাদেরকে লিখতে হয় বুড়িগঙ্গা এত সুন্দর একটা নদী, এর দুই দিকে ময়লার ডিপো। এই সত্যি কথা যখন আমাদের ছেলে মেয়েরা লিখতে পারবে এবং নম্বর পাবে, তখনই কিন্তু সত্যিকারের একটা প্রজন্ম আমরা তৈরি করতে পারবো, যেখানে মানুষ তার নিজের ভাষায় কথা বলে। আপনাদের সবাইকে অনেক